আসসালামু আলাইকুম। আজ আমি এই জমার পার্ট 8 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেননি তারা প্লেলিস্ট অথবা আই বাটন থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি দুয়ানজো আবারও ফিরে এসেছিল। সে ফিরে এসে দেখতে পায় একজন স্পিরিট শিমুকে বিভিন্ন ধরনের ড্রেস দেখাচ্ছে। তার মধ্যে শিমু একটা ড্রেস চয়েস করে। সে জানতে পারে প্রতি 100 বছর অন্তর অন্তর এখানে একটা হোয়াইট টুর্নামেন্ট হয়, যেখানে সকল স্পিরিটেরা শিমুর সঙ্গে লড়াই করার সুযোগ পায়। যে তাকে হারাতে পারবে সে হবে পরবর্তী রাজা অথবা রানী। আর যদি কেউ তাকে হারাতে না পারে তাহলে তারা আবারও 100 বছর পরে টুর্নামেন্টের জন্য ওয়েট করে। এসব কিছু শুনে দুয়ানজো তাকে বলে, কিন্তু তুমি তো এখন অনেক দুর্বল, তুমি এখন এসব কিছু কেন করতে চাচ্ছ? শিমু তাকে বলে, তোমার কি মনে হয় আমি কি এতটাই দুর্বল যে তাদেরকে হারাতে পারবো না? এছাড়াও ফুসাং গাছ এখন প্রায় ঠিক হয়ে গিয়েছে, এখন আমার শুধু তোমাকে ঠিক করা বাকি। দুয়ানজো বলে, কিন্তু তোমার এসব টুর্নামেন্ট করার কি প্রয়োজন? শিমু জানে সকল টুর্নামেন্টের মাধ্যমে সে বুঝতে পারে কোন কোন স্পিরিটরা আসলে তাকে মারতে চায়। একই সাথে তার প্রতি যাদের রাগ আছে তারাও নিজেদের রাগ ঝাড়ার জন্য আসে এবং তার সঙ্গে লড়াই করার মাধ্যমে বুঝতে পারে যে তারা আসলে ভুল মানুষের সঙ্গে লড়াই করছে। মূলত তাদের ভুল আঙুল দিয়ে বোঝানোর জন্যই প্রতি 100 বছর পর পর সে এই টুর্নামেন্ট রাখে। দুয়ানজো এখন তাকে খুবই সুন্দর একটা ল্যাটিন গিফট করে, যেটাতে সে নিজের হাতে শিমুর ছবি এঁকেছিল। প্রথমে তো সে এটা নিতে চায় না, কিন্তু এরপরে সে এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। রাতে যখন এটাতে আলো জ্বলে এবং এটা ঘুরতে থাকে তখন তো সে এটা দেখে আরো বেশি খুশি হয়। পরদিন হোয়াইট টুর্নামেন্ট শুরু হয়ে যায়। সেখানে অনেকজন স্পিরিটেরা এসেছিল যারা নিজেদের যুদ্ধের জন্য নাম দিচ্ছিল। জিয়াং আইয়ের সঙ্গে দুয়ানজো সেখানে যায় এই টুর্নামেন্ট দেখতে। অন্যদিকে শিমুকে দেখি, সে যখন একা একা রাজদরবারে বসেছিল তখন সে তার অতীতের কথা ভাবছিল। যখন সে অনেক ছোট ছিল তখন তার বাবা ছিল স্পিরিট ক্ল্যানের রাজা। সে প্রতিদিন তার বাবার জন্য অপেক্ষা করত কখন তার বাবা ফিরে আসবে এবং তার সঙ্গে খেলবে, কিন্তু তার বাবা তাকে কোনো সময় দিতে পারতো না। এই বিষয়টা নিয়ে তার আন্টি তাকে বোঝাতো, যেহেতু তার বাবাই রাজ্যের রাজা তাই তার ঘাড়ে অনেক বেশি দায়িত্ব। যখন সে বড় হবে এবং সেও সোভিয়ারিং হবে তখন সে বুঝতে পারবে। এসব কথা ভেবে শিমু বলছিল, এখন আমারও এই রানীর পথটা একদমই ভালো লাগে না। সে এখন ওখানে বসে বসে তার টুর্নামেন্টের সময়ের অপেক্ষা করছিল। অন্যদিকে সব স্পিরিটেরা একে অন্যের সঙ্গে লড়াই করছিল। জিয়াঙ্গাই দুয়ানজোকে বলে, এখানে অনেক স্পিরিটেরা এসেছে যারা কিনা শিমুর সঙ্গে লড়াই করতে চায়, কিন্তু শিমু শুধুমাত্র 10 জনের সঙ্গেই লড়াই করে। এজন্য স্পিরিটদের মধ্যে লড়াই করানো হয়। লাস্ট পর্যন্ত যে 10 জন বেঁচে থাকবে তারাই একমাত্র শিমুর সঙ্গে লড়াই করার চান্স পাবে। এটা শুনে সে অনেক অবাক হয়ে যায়। স্পিরিটদের মধ্যে লড়াই করার পরে 10 জন বাঁচে। এরপরে ড্রাম বাজিয়ে শিমুকে স্বাগত জানানো হয়। শিমু সেখানে অনেক সুন্দরভাবে এন্ট্রি দেয়। সে অনেক সুন্দর একটা লাল কালারের গাউন পরেছিল, যেটা দেখে ইয়ানকে এবং দুয়ানজো দুইজনই অনেক বেশি মোহিত হয়ে যায়। শিমু এখন নিচে নেমে আসে আর ওই 10 জনকে বলে, তোমরা সবাই একসঙ্গে আমার সঙ্গে লড়াই করতে এসো, আমার এত টাইম নেই। তারা সবাই যখন একসাথে শিমুর সঙ্গে লড়াই করতে যায় তার মাত্র একটা ইশারাতেই তারা সবাই সেখানে থেকে উড়ে চলে যায়। এরপর অনেক পাওয়ারফুল একটা স্পিরিট তার সঙ্গে লড়াই করতে আসে, যার নাম হচ্ছে উকাই। এর আগেও সে বেশ কয়েকবার শিমুর সঙ্গে লড়াই করেছে এবং সে অনেক বছর থেকে সোভিয়ারিং হতে চায়। সকল স্পিরিটদের মধ্যে সে অনেক বেশি পাওয়ারফুল। দুয়ানজন দেখতে পায় এই স্পিরিটটা আসলে শিমুকে অনেক বেশি টক্কর দিচ্ছিল, কিন্তু তারপরও তার গায়ে একটা আঁচড়ও লাগাতে পারে না। কিন্তু অন্যান্য স্পিরিটদের তুলনায় এই স্পিরিটটা অনেক বেশি শক্তিশালী ছিল এবং তাকে বেশ টক্কর দেয়। শিমু তাকে বলে, তোমার শক্তিতে আমি ইমপ্রেস হয়েছি, তবে এবারও তুমি আমাকে হারাতে পারবে না, পরের বছর এসো। কিন্তু ওই স্পিরিট বলে এবার সে ঠিক করেছে পরের 100 বছরের জন্য সে আর ওয়েট করবে না, প্রয়োজনে সে নিজের প্রাণ দিয়ে দেবে, তবুও সে তাকে হারাবে। শিমু তখন তাকে বলে, ঠিক আছে, তোমার ইচ্ছে আমি পূরণ করছি। এটা বলেই সে তাকে মেরে ফেলে, যেটা দেখে তার পরিবার এবং বন্ধুরা অনেক বেশি মন খারাপ করে, কিন্তু আশেপাশের সবাই অনেক খুশি হয়ে যায়। শিমুরও মনটা কেন যেন খারাপ হয়ে যায় আর সে নিচে নেমে আসে। তাকে দেখে দুয়ানজন অনেক অবাক হয়ে বলে, সে তাহলে এত বেশি পাওয়ারফুল? জিয়াঙ্গাই তাকে বলে, হ্যাঁ অবশ্যই সে অনেক পাওয়ারফুল। যখন সে প্রথম রানী হয়েছিল তখন সে স্পিরিট ল্যান্ডের প্রায় 30% স্পিরিটদেরকে মেরে তারপরে রানী হয়েছে। তার মতো পাওয়ারফুল এই স্পিরিট ল্যান্ডে আর কেউ নেই। ইয়ানকে যখন শিমুকে দেখে তখন তার সেই প্রথম দিনের কথা মনে পড়ে যায়, যখন শিমু প্রথম এখানকার সোভিয়ারিং হয়েছিল আর প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলেছিল। কিছুক্ষণ পরে শিমুর সঙ্গে লড়াই করতে আরো 2 জন লোক আসে যারা কিনা তার পাওয়ার অ্যাবজর্ব করে নিচ্ছিল, কিন্তু শিমুর পাওয়ার অ্যাবজর্ব করা এত সহজ নয়। সে তাদেরকে এক ঝটকায় মেরে ফেলে আর এই টুর্নামেন্ট জিতে যায়, কারণ তার সঙ্গে লড়াই করার মতো আর কেউ ছিল না। তখন ঘোষণা দেওয়া হয় আগামী 100 বছরের জন্য শিমু হচ্ছে তাদের সোভিয়ারিং। কেউ যদি তার সঙ্গে টুর্নামেন্টে লড়াই করতে চায় আগামী 100 বছর পর আবারও টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শিমু এবং ইয়ানকে ওখানে থেকে চলে যায়। তখন দুয়ানজো আবার সেই কালো পোশাক পরা লোক দুইটাকে ফলো করতে করতে জিয়াং আইয়ের সেই প্রতিষ্ঠানে চলে যায়। তখন সেখানে জিয়াং আই আর তার সাগরেদ ইয়ান আসে। তিনি তাকে জিজ্ঞাসা করেন তার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তাকে বলতে। দুয়ানজো তখন বলে, আপনি দেখছি অনেক চালাক, নিজে শিমুর সঙ্গে লড়াই করছেন না, কিন্তু ঠিকই আপনার লোকদেরকে
ইয়ানকে লাগিয়ে দিয়েছেন তার সঙ্গে লড়াই করার জন্য। বিষয়টি জিয়াংআই ইগনোর করে বলে সে তো এই বিষয়ে কিছুই জানে না। তখন আর বেশি কথা না বাড়িয়ে দুয়ানজু সেখান থেকে চলে গেলেন। জিয়াংআই এর মুড কেন যেন খারাপ হয়ে যায়। এখন সে শিমুর কাছে গিয়ে দেখতে পায় শিমু আর ইয়ানকে একসঙ্গে বসে চা পান করছে। শিমু এখন তাকে ভেতরে আসতে দেয় না, সে তাকে বাহিরেই রেখে দেয়, কারণ সে এখন ইয়ানকের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ করবে, যার কারণে দুয়ানজুর মন খারাপ হয়ে যায়। তারা দুইজন যখন ভেতরে কথা বলছিল তখন আমরা জানতে পারি একটু আগে শিমুর ওপরে বাহিরে সেই স্পিরিটগুলো অনেকগুলো একসাথে অ্যাটাক করেছিল। তারা এমন এক ধরনের দেয়াল তৈরি করেছিল যেখান থেকে শিমু বের হতে পারছিল না। যদি ইয়ানকে সময় মতো না আসতো এবং নিজের জীবন বাজি রেখে লড়াই না করতো তাহলে হয়তো শিমু এত তাড়াতাড়ি সেখান থেকে বের হতেই পারতো না। তাই সে ইয়ানকে ধন্যবাদ জানায়। ইয়ানকে তখন বলে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমরাই তো। তবে তারা এটা বুঝতে পারছিল না এই ধরনের স্পিরিট এখানে কিভাবে আসলো, কারণ তার স্পিরিট ল্যান্ডের সবাইকে তো তারা শাসন করে আসছে, আর ওইসব স্পিরিটদেরকে কেউ অবশ্যই কন্ট্রোল করছিল। কোন স্পিরিটকে কন্ট্রোল করতে হলে অন্য যে স্পিরিটটাকে কন্ট্রোল করছে অবশ্যই তার অবসেশন অনেক বেশি গাঢ় হতে হবে। আর এই ধরনের অবসেশন পুরো স্পিরিট ল্যান্ডে একটা মেয়েরই আছে যে কিনা তাদের স্পিরিট ল্যান্ডের জেলখানাকে গার্ড দেয়। তার নাম হচ্ছে ইয়ান। ইয়ানকে দৃঢ় বিশ্বাস ছিল এটা সে ছাড়া আর কেউ হতে পারে না। শিমু তখন তাকে এটা গোপনে খোঁজ খবর নিতে বলে, আর এই খবর যেন কেউ জানতে না পারে এটা বলে দেয়। ইয়ানকে সম্মতি জানায়। শিমু বলে যেহেতু একটু আগে সে অনেক বেশি লড়াই করেছে সে হয়তো টায়ার্ড, সে যেন এখন বাড়িতে ফিরে যায় এবং রেস্ট নেয়। ইয়ানকে তাকেও রেস্ট নিতে বলে সেখান থেকে বাহিরে যায়। তখনই দুয়ানজু তার পথ আটকায়। শিমু আর সে দুইজন মিলে ভেতরে ছিল জন্য দুয়ান তাদের উপরে রেগেছিল। দুয়ান এখন তাকে বলে শিমু তাকে একটুও পছন্দ করে না, শিমু শুধু দুয়ানকেই পছন্দ করে। তখন ইয়ানকে তাকে চোখে আঙ্গুল দিয়ে বলে দেয় ইয়ানকে প্রায় 300-400 বছর থেকে শিমুকে প্রোটেক্ট করে আসছে, তার জন্য একদম অনেস্টির সঙ্গে কাজ করে আসছে। শিমুর সঙ্গে মিলে পুরো স্পিরিট ল্যান্ড সে সামলায়, এমনকি সে চাইলে সারা জীবন শিমুর সঙ্গে থাকতে পারবে। কিন্তু দুয়ান তার জন্য কি করেছে, সে সামান্য একটা মানুষ এবং সবসময় শিমুর জন্য সমস্যা বয়ে নিয়ে আসে, এমনকি সে এই পৃথিবীতে মাত্র কয়েক বছরের মেহমান। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন দুয়ানজু এর মন অনেক খারাপ হয়ে যায়। ইয়ানকে বলা প্রত্যেকটা কথা যেন তাকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল, কিন্তু তারপরেও সে বিষয়টা ইগনোর করে। শিমু রুমের ভেতরে বসে নিজেকে হিল করছিল, আর দুয়ানজু সারা রাত তার জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে। আসলে স্পিরিট ল্যান্ডে যেহেতু সূর্য ওঠে না, সবসময় সেখানে দিন এবং রাতে অন্ধকারই থাকে। পরদিন সকালে ইয়ানকে এবং জিয়াংআই দুইজন মিলে শিমুর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু এইবারও দুয়ানজুকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এখানে তারা গতকালকের বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল। শিমু এখন ইয়ানকে এবং জিয়াংআই দুজনকেই এই বিষয়টা হ্যান্ডেল করতে বলে এবং খোঁজ নিতে বলে কে আসলে এই ধরনের পাওয়ার প্র্যাকটিস করছে এবং শিমুকে অ্যাটাক করার চেষ্টা করেছিল। জিয়াংআই যখন বেরিয়ে যাচ্ছিল তখন সে দুয়ানকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে, আর সে তাকে বলে এখন যেন সে শিমুকে ডিস্টার্ব না করে। সে সারা রাত জেগেছিল, সে যেন গিয়ে ঘুমায়, নয়তো তার ভেতরে থাকা কোল্ড পয়জন এখনো পুরোপুরি ভালো হবে না। এসব কিছু বুঝিয়ে সে ওখানে থেকে চলে যায়। অন্যদিকে ইয়ান নামে সেই মেয়েটিকে দেখতে পাই, কে যেন তাকে গায়েবী ভাবে শাস্তি দিচ্ছিল। তখন সে তার কাছে মাফ চেয়ে বলে এমন ভুল আর কখনো হবে না। অন্যদিকে শিমু যেহেতু দুয়ানকে বাহিরে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে দেখছে এজন্য সে এখন তাকে ভেতরে আসার অনুমতি দেয়। ভেতরে আসতে পেরে দুয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। সে এখন তাকে জিজ্ঞাসা করে তার শরীর এখন কেমন। শিমু বেশি কথা না বাড়িয়ে তাকে আবারও অ্যান্টিডোট খেতে দেয় আর তার কোল্ড পয়জন একেবারে সারাতে বলে। দুয়ানজু বলে যেহেতু শিমু এখনো দুর্বল তাই সে এটা খাবে না। তখন দুয়ানজু বলে তোমাকে কে বলেছে আমি দুর্বল? দুয়ানজু বলে আমি তোমার হেল্প করতে চাই, আমি কি তোমার কোনো কাজে আসতে পারি? শিমু তখন ঠাট্টা করে বলে তুমি কি মনে করেছো এখানে কি কাজের লোকের অভাব আছে? আর আমাকে কি তোমার এতটাই দুর্বল মনে হয়? পৃথিবীর মানুষ থেকে শুরু করে স্পিরিট ল্যান্ড পর্যন্ত কেউই আমাকে হারাতে পারবে না। আর মানুষের দুনিয়ায় তুমি যতই জনতে সবাইকে হারাও না কেন, এই স্পিরিট ল্যান্ডে তুমি হচ্ছে সব থেকে দুর্বল। তাই আমি যেটা বলছি সেটা করো, এই ঔষধ খেয়ে নাও। দুয়ানজু আবারও তাকে জিজ্ঞাসা করে এই ঔষধ খাওয়ার পরে কি হবে? শিমু তখন কথা না বাড়িয়ে জোর করে দুয়ানজুকে ঔষধ খাইয়ে দেয় আর তার পাওয়ার মাধ্যমে তার কোল্ড পয়জন ছাড়াতে শুরু করে। এই সময় দুয়ানজু তাকে বলতে থাকে তুমি আমাকে ইগনোর কেন করছো? আর তুমি যখন এতটাই পাওয়ারফুল নিজেকে মনে করো, আর আমাকে যদি তুমি এতটাই অযোগ্য মনে করো, তাহলে তুমি আমার কাছে এসেছিলে কেন? কেন আমার মনে হয়েছে যে তুমি আমাকে ভালোবাসো। তখন শিমু তাকে জোর করে কিস করে ফেলে, যেটা দেখে দুয়ানজু অনেক বেশি অবাক হয়ে যায়। শিমু তাকে বলে তোমার সঙ্গে কাটানো সময়গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু এখন আর আমি তোমার প্রতি কোনো ইন্টারেস্ট ফিল করছি না। তুমি যেহেতু আমাকে একবার কিস করেছিলে তাই তোমাকে আমিও একবার কিস করে শোধবোধ করে দিলাম, আর এখানেই আমাদের সম্পর্ক শেষ হলো। এরপরে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, আমি তোমাকে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেব। তোমাকে এটা মনে রাখতে হবে যে আমি আর তুমি কখনোই এক হতে পারবো না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়, আর দুয়ানজু এসব কিছু শুনে অনেক বেশি কষ্ট পায়।
এদিকে জিয়াং আইকে দেখতে পাই যে কিনা একটা ছেলের অনেক কেয়ার করছিল আর তাকে আদর করার চেষ্টা করছিল। তখন সেই ছেলেটির চেহারা চেঞ্জ হয়ে যায়, এটা দেখে সে রেগে তাকে ফেলে দেয়। এসব কিছু আবার ইয়ানকে দেখে ফেলে আর তাকে বলে, বাহ তুমি তো বেশ ভালো এনজয় করছিলে, আমি মনে হয় তোমার মুড নষ্ট করে দিলাম। 300 বছর হয়ে গিয়েছে, এখনো তুমি তাকে ভুলতে পারোনি। এজন্যই হয়তো তুমি তোমার প্রেমিকের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শিমুর উপরে সেই মেয়েটিকে লাগিয়ে দিয়েছো। ওই মেয়েটির পেছনে যে তুমিই ছিলে সেটা আমি বুঝতে পেরেছি। জিয়াং আই এটার উত্তরে তাকে খোঁটা দিয়ে বলে, সেও তো শিমুর সঙ্গে 300 বছর থেকে আছে। শিমু তো এত বছর ধরে তাকে শুধু ব্যবহারই করেছে, সে কখনোই তাকে তার মন দেয়নি, আর সে চাইলেও তার মন কখনো পাবে না। এসব কথা নিয়ে মূলত তাদের মধ্যে তর্ক বিতর্ক এবং রাগারাগি চলে। এরপর ইয়ানকে সেখান থেকে চলে গেলে জিয়াং আয়ের মেজাজ খুবই খারাপ হয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে শিমু দুয়ানজুকে অনেক বেশি মিস করছিল। তাদের আগের সব কাটানো মুহূর্তগুলোকে ভাবছিল। তার অনেক বেশি কষ্ট হচ্ছিল দুয়ানজুকে ছাড়তে, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। অন্যদিকে দুয়ানজু এখন জিয়াং আয়ের কাছে যায় আর তাকে বলে, আপনি আমাকে কোন এক জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন, আপনি কি এখন ফ্রি আছেন? এটা শুনে জিয়াং আই তাকে এখন একটা জঙ্গলে নিয়ে যায়। সে দুয়ানকে ভয়েট নামের একটা জায়গায় নিয়ে যায়, যেখানে গুহার ভেতরে একটা চোখ ছিল। এটা আসলে একটা বিশাল বড় পাহাড় ছিল, আর এই পাহাড়ের গেট ছিল এই চোখের মণি, যেটা কিনা এই চোখ গার্ড দিয়ে রেখেছে। এর ভেতরে আসলে 9 স্কোয়ার জেল ছিল। বিনা অনুমতিতে কেউ এখানে প্রবেশ করতে পারে না। জিয়াং আই এখন সেই চোখকে নিজের পরিচয় দেয়। সেই চোখ দুয়ানকে দেখে বুঝে ফেলে সে একটা মানুষ, কিন্তু তার ভেতরে ভূতের রানীর অরা ছিল। এজন্য সে তাকে ভেতরে ঢোকার অনুমতি দেয়। ভেতরে ঢোকার আগে তাদের দুজনকেই সে একটা করে মোমবাতি দিয়ে দেয়। প্রথমে তো দুয়ানজু এটার ভেতরে ঢুকতে অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু এরপরে তারা দুজন মিলে সে মোমবাতি নিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরের জায়গাটা খুবই অন্ধকার এবং ভৌতিক ছিল। জিয়াং আই তাকে জানায় স্পিরিট ল্যান্ডে যারা অপরাধ করে তাদেরকে এই জেলখানায় ভরা হয়, আর তাদেরকে টর্চার করার জন্য তাদের অবসেশনের সবথেকে খারাপ যেই পার্ট আছে, যেটা তাদেরকে কষ্ট দিতে পারবে এবং অনেক বেশি টর্চার করতে পারবে, সেই অবসেশন বারবার রিপিট করা হয়। এটাই হচ্ছে তাদের এই জেলের শাস্তি। এসব কথা বলে সবকিছু ঘুরে দেখছিল, তখনই একটা ছেলে তাদের উপরে হামলা করে দেয়। জিয়াং আই দেখতে পায় এটা হচ্ছে বাই, যে কিনা তার পুরনো প্রেমিক ছিল, যাকে সে এখনো ভুলতে পারেনি। সে এখনো বেঁচে আছে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে দুয়ানকে অ্যাটাক করে ওই মোমবাতি নিয়ে নিচে পড়ে যায়। এই মোমবাতি যেহেতু সে হারিয়ে ফেলেছে, তাই এখানে থেকে আর সে বের হতে পারবে না। তাই সে ওই মোমবাতি খোঁজার জন্য নিচে লাফ দেয়। তখন জিয়াং আই আর টাইম ওয়েস্ট না করে দৌড়ে শিমুর কাছে চলে যায় আর এই বিষয়টা তাকে জানিয়ে দেয়। তখন তো সে অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ দুয়ান যেহেতু একটা মানুষ ছিল, এর ভিতরে সে বাঁচতে পারবে না। শিমু তাকে বাঁচাতে যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল। জিয়াং আই ইয়ানকে দুইজনই তাকে যেতে বাধা দেয়, কিন্তু শিমু তাদের উপরে প্রচন্ড রেগে যায় আর বলে, সে হচ্ছে আমার স্পেল ব্যারিয়ার, তাকে বাঁচানো আমার দায়িত্ব। যতক্ষণ আমি বেঁচে আছি আমি অবশ্যই তাকে বাঁচাবো। এটা বলে সে ক্যান্ডেল নিয়ে এর ভেতরে প্রবেশ করে। ইয়ানকে এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় যে দুয়ানজুই হলো সেই মানুষ যে কিনা শিমুর পঞ্চেন্দ্র ফিরিয়ে দিতে পারে। একই সাথে তার জন্য ইয়ানকের অনেক বেশি চিন্তা হয়। এদিকে দুয়ানকে সে ভয়ের ভেতরে দেখি, যেহেতু এখন তার কাছে আর সেই ক্যান্ডেলটা ছিল না, এজন্য সে এখন জেলখানার ভেতরে আসল দৃশ্যগুলো দেখতে পাচ্ছিল, যেখানে সব স্পিরিট গুলো পাগলের মতো ছোটাছুটি করছিল আর ভীষণ কষ্ট পাচ্ছিল। সেখানে তার সঙ্গে বাই নামের সেই স্পিরিটের আবারও দেখা হয়। সেই স্পিরিট যখন তার উপরে আবারও হামলা করে দেয়, তখনই দুই দিকে দুইটা গেট খুলে যায়। তখন বাই নামের সেই স্পিরিট গেটের দিকে আকর্ষিত হয়ে গেটের ভেতরে প্রবেশ করে। একই সাথে দুয়ানজন সেই গেটের ভেতরে আকর্ষিত হয়ে যায় আর নিজের অজান্তেই সেই গেটের ভেতরে প্রবেশ করে। এর ভেতরে প্রবেশ করার পরে দৃশ্য দেখানো হয়, এখানে সে যুদ্ধ করে যখন শিমুকে দেখতে পায়, তার কাছে দৌড়ে গেলে সে বাচ্চায় পরিণত হয়ে যায়। যেখানে সে আবার তার বাবাকে দেখতে পায়। সে বারবার গর্তে পড়ে যাচ্ছিল, তার বাবাকে সাহায্য করতে বলছিল, কিন্তু তার বাবা তাকে সাহায্য করে না। সে অনেক চেষ্টা করে যখন আবারও উপরে ওঠার চেষ্টা করে, সেখানে শিমু আসে। সে শিমুকে যখন তাকে সাহায্য করতে বলে, তখন শিমুও তাকে উপরে থেকে ফেলে দেয়। এভাবেই বারবার সে একের পর এক ভ্রমের জগতে প্রবেশ করছিল এবং ক্ষতবিক্ষত হচ্ছিল। ততক্ষণে আসল শিমু সেখানে পৌঁছে যায় এবং সে তাকে জানানোর চেষ্টা করে। দুয়ানজু এবার তাকে চিনতে পারে না, সে তাকে আঘাত করার চেষ্টা করে। শিমু তাকে বারবার বলে, আমি হচ্ছে আসল শিমু, তুমি এখন ভ্রমের জগতে আছো, তুমি জেগে ওঠো। এটা শুনে সে যখন শিমুর এই ক্যান্ডেলের দিকে তাকায়, তখনই শিমু ঘুম থেকে উঠে দেখতে পায় সে অন্য একটা জগতে চলে এসেছে। সে এখন তার পঞ্চ ইন্দ্রিয় ফিরে পেয়েছে, যার সাহায্যে সে গন্ধ নিতে পারছিল, স্পর্শের অনুভূতি পাচ্ছিল, আলো দেখতে পাচ্ছিল। এমনকি বাহিরে গিয়ে সে দুয়ানজুকেও দেখতে পায়, যে কিনা তার জন্য রান্না করেছিল এবং তাকে বলছিল তার সঙ্গে বসে খেয়ে নিতে। আশেপাশে সবকিছু দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই জায়গাটা একদম সেরকম ছিল যখন ছোটবেলায় সে তার বাবা মায়ের সঙ্গে থাকতো, একদম তার স্বপ্নের বাড়ির মতন। দুয়ান তার জন্য অনেক রকমের খাবার রান্না করেছিল, যেটা সে খাচ্ছিল। আর দুয়ান তাকে বলছিল, যেহেতু সে এখন মানুষের দুনিয়ায় চলে এসেছে, ফিউচারে যখন সে আর সোভিয়ারিং থাকবে না, তখন তারা দুইজনে এখানেই থাকবে। শিমু তখন বলে, ঠিক আছে, আমারও এখানে থাকতে অনেক ভালো লাগছে। এখানে তারা দুইজনে এখন একসঙ্গে প্রত্যেকটা দিন পার করছিল।
একসঙ্গে মজা করছিল, একে অন্যের সঙ্গে অভিমান করছিল, রাগ ভাঙাচ্ছিল এবং একই সঙ্গে সাধারণ মানুষদের মতোই জীবন অতিবাহিত করছিল। তারা দুইজন এখানে একে অন্যকে বিয়ে করেছিল এবং হাজব্যান্ড ওয়াইফের মতো ছিল। কিন্তু শিমু যেহেতু স্পিরিট ছিল, তার বয়স বাড়ে না, তবে দিন যত যায় দুয়ানজনের বয়স বেড়ে যায়, সে বৃদ্ধ হয়ে যায়। এতটা বছর তারা দুইজন অনেক ভালো কাটিয়েছে। দুয়ানজন যেহেতু বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, এজন্য সে তার কাছে থেকে মাফ চায়। সে বলে, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে মাফ করে দিও, তবে এই জীবনে আমি তোমাকে অনেক ভালোবেসেছি, এর পরের জীবনে আমি তোমাকে ভালোবাসতে চাই। এটা বলে সে মারা যায়। তখন শিমু প্রচন্ড কান্না করে আর বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তার চোখ থেকে পানি পড়া মাত্রই সেই সমস্ত জায়গা বরফে পরিণত হয়ে যায়। শিমু তখন রেগে বলে, এই পুরো পৃথিবীতে একমাত্র আমি যে কিনা মৃত্যুবরণ করি না, আমার এই জীবনের কোনো শেষ হয় না। এটা বলার পরেই তাদের দুজনের ভ্রম কেটে যায় আর ওই মোমবাতিতে দুইটা আলো জ্বলে ওঠে, যেটার একটা ছিল দুয়ানজনের জন্য। দুয়ানজো এখন শিমুকে চিনতে পারে, সে অনেক বেশি দুর্বল হয়ে সেখানে পড়ে যায়। তার এমন অবস্থা দেখে শিমুর চোখে পানি চলে আসে। দুয়ান এখন তার হাতটা শক্ত করে ধরে আর বলে, আমি আবারও তোমার হাতটা ধরতে পেরেছি, আর জীবনে এমনটা প্রথম হলো কেউ আমাকে বাঁচানোর জন্য এলো। এটা বলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন শিমু তাকে বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। বাহিরে দাঁড়িয়ে থেকে ইয়ানকে শিমুর জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। সে তো জিয়াঙ্গাইকে অনেক বকা দিচ্ছিল আর বলছিল, যদি ভেতরে শিমুর কিছু হয়ে যায় আমি তোমাকে ছেড়ে দেবো না। জিয়াঙ্গাই বলে, আমার কি দোষ, ওই ছেলেটাই তো ক্যান্ডেল হারিয়ে ফেলেছিল। তাদের এইসব কথার মাঝেই সেখানে শিমু চলে আসে। তারা দেখতে পায় শিমু দুয়ানকে বাঁচিয়ে নিয়েছিল আর ওই ক্যান্ডেলে এখন দুইটা আগুন জ্বলছিল, যেটা দেখে ইয়ানকে রাগ হয়ে যায়। শিমু এখন তাকে তার রুমে নিয়ে যায় আর এরপর তার পাওয়ারের সাহায্যে তাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু তারপরেও দুয়ানজো সুস্থ হচ্ছিল না। এটা দেখে সে তার হাতটা শক্তভাবে ধরে আর এরপরে আবারও কান্না করতে করতে বলতে থাকে, প্লিজ জেগে ওঠো। অন্যদিকে ইয়ানকে দেখতে পাই, সে এখন দুইটা চা বানায় আর সেখানে বসে বসে শিমুর কথা মনে করতে থাকে, যে শিমু আসলে তার সঙ্গে কতটা ভালো ব্যবহার করেছে। সে মনে করতো শিমু হয়তো তাকে পছন্দ করে, কিন্তু আজকের এই ঘটনার পরে ইয়ানকের মন অনেক খারাপ হয়ে গিয়েছে। পরদিন সকালে সব স্পিরিট গুলো শিমুর মহলের সামনে এসে হাজির হয়েছিল, কারণ শিমু রাজ দরবারে যায়নি। ভেতরে সে এখনো ওই ছেলেটার সেবা করছে। এই বিষয়টা নিয়ে বাইরে সবাই গসিপ করছিল। তারা বলছিল ওই ছেলে নাকি শিমুর স্পেল ব্যারিয়ার, তার মানে ওই ছেলে কি তার বয়ফ্রেন্ড। এসব কথাই চলছিল, তখনই সেখানে ইয়ানকে আসে। সে শিমুকে এই বিষয়টা জানায়। শিমু তখন 1 মিনিটের জন্য বিচার সভায় বসে, কিন্তু একটা বিচার করতে না করতেই যখন সে দেখে দুয়ান অস্থির হয়ে উঠেছে, তখন সে আবার ওখানে থেকে দুয়ানের কাছে গিয়ে তার হাত ধরে বসে পড়ে। তারপরে দুয়ান শান্ত হয়ে যায়। এটা দেখে শিমু তাদেরকে বলে, তোমাদের যদি আর কোনো কাজ না থাকে তাহলে আজকের মতো এই পর্যন্তই। তখন তারা সবাই সেখানে থেকে চলে যায়, কিন্তু ইয়ানকে যায় না। সে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু শিমু তাকে ঢুকতে দেয় না। ইয়ানকে তখন রেগে বলে, ওই সামান্য মানুষের জন্য তুমি এমনটা করছো? যেদিন সে এখানে প্রবেশ করেছিল সেই দিনই তাকে মেরে ফেলা উচিত ছিল। যেটা শুনে শিমু তাকে বলে, তোমার মতো সামান্য একটা রাইট হ্যান্ডের যোগ্যতা নেই এই ধরনের কথা বলার। তোমাকে যেই সকল ডিউটি দেওয়া হয়েছে সেগুলো পালন করো। এটা শুনে তো সে প্রচন্ড রেগে যায় আর জোর করে দরজা খুলতে যায়। তখন শিমুও রেগে তাকে আঘাত করে বসে। এরপরে বলে, এই ধরনের আচরণ যেন এটাই তোমার লাস্ট টাইম হয়। এটা শুনে ইয়ানকে রেগে মেগে তার বাড়িতে চলে যায়। সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিল না, এত অপমান নিতে পারছিল না। সে শিমুর জন্য এত কিছু করেছে আর সে কিনা তাকে সামান্য একটা রাইট হ্যান্ড পড়লো। এটা মনে করে সে নিজের পাওয়ার খরচ করে অনেক আঘাত করতে থাকে আর সেখানে দুর্বল হয়ে পড়ে থাকে। তখনই সেখানে ইয়ান নামের সেই মেয়েটা আসে, যে কিনা জেলখানা দেখাশোনা করতো। মেয়েটি এখন তাকে নিজের পাওয়ার দিয়ে কিছুটা হিল করে, যার ফলে ইয়ানকে মনে করে এটা হয়তো শিমু। এই সুযোগে মেয়েটি তাকে কিস করতে চায়। তখনই সে তার গলা চেপে ধরে আর বলে, তোমার এত বড় সাহস কিভাবে হলো? তোমাকে যা করতে বলা হয়েছে সেটা করো। এটা বলেই তাকে ফেলে দেয়। মেয়েটির আচরণে মনে হচ্ছিল সে শিমুকে অনেক বেশি ঘৃণা করে, কিন্তু ইয়ানকে অনেক পছন্দ করে। এমনকি তার সামান্য টাচ সে ভুলতে পারছিল না। তখনই তার অতীতের সময় দেখানো হয়, যখন সে একটা পাগল স্পিরিট ছিল। পৃথিবীতে একটা মানুষকে সে বারবার মারার চেষ্টা করছিল। ইয়ানকে তখন তাকে বুঝিয়ে সুঝিয়ে বলে সে ওই ছেলেটির অ্যাড্রেস দিতে। তার বদলে ইয়ানকে ওই ছেলেকে মেরে ফেলবে আর সে যেভাবে বলবে সেভাবেই মারবে। এর পরের দিনই সে ওই স্পিরিটকে ওই ছেলেটার পেন্ডেন্ট নিয়ে এসে দেয় আর বলে সে তাকে এক পিস করে কেটে অনেক কষ্ট দিয়ে মেরেছে। যেটা শুনে সেই মেয়েটি তো ভীষণ খুশি হয়ে যায়। ইয়ানকে তার জন্য এই কাজটা করে দিয়েছে জন্য তার অবসেশন পূরণ হয়ে যায়। ইয়ানকে এখন তাকে বলে সে এখানে যত ভালোভাবে থাকবে, যত বেশি পাওয়ারফুল হতে পারবে, ততই সে নিজের মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবে। এটা বলে ইয়ানকে তার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল আর সেই দিন সে তার হাত ধরেছিল। তারপর থেকে সে ইয়ানকে মনে মনে অনেক ভালোবাসে আর যেভাবেই হোক তাকে পেতে চায়। এদিকে শিমুকে দেখি দুয়ানজো এখনো সেরে ওঠেনি। সে এখনো রাত দিন তার পাশে বসে তার সেবা করে যাচ্ছিল। জিয়ানাই সেখানে এসেছিল কিছু খবর দিতে।
সে এখন তাকে বলে ওই গুহায় কি ঘটেছিল। দুয়ানজু তার অতীত সম্পর্কে জানার জন্য অনেক বেশি উতলা হয়েছিল, আর ওই ক্যান্ডেলটা নেওয়ার জন্য সে নিজে ইচ্ছায় গর্তে লাফ দিয়েছিল। একই সাথে তাকে বাঁচানোর জন্য শিমু যেভাবে মরিয়া হয়ে উঠেছিল, এই সবকিছু দেখে তার মনে হচ্ছে দুয়ানজু তাকে অনেক বেশি ভালোবাসে। আর শিমু যতই না বলুক, দুয়ানজুর জন্য তার মনেও ফিলিংস আছে। এটা শুনে সে অনেক অবাক হয়ে যায়। জিয়াঙ্গাই যখন সেখান থেকে চলে যায় তখন সে দুয়ানজুর হাতটা শক্ত করে ধরে, সারা রাত তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে আর বলতে থাকে, দুয়ানজু, আমার মনে হচ্ছে সত্যি তুমি যেন আমার হৃদয়টা একদম শক্তভাবে খামচে ধরে আছো। আমি কিছুতেই তোমার ভেতরে থেকে বের হতে পারছি না। এটা বলছিল আর তাকে জড়িয়ে ধরেছিল। তাই পরদিন সকালে রাজসভার সবাই শিমুর মহলের সামনে উপস্থিত হয় বিচার করার জন্য। অনেকক্ষণ পরে যখন সে হল থেকে বেরিয়ে আসে তখন ইয়ানকে এবং বাকি সবার মতামত অনুযায়ী দুয়ানজুর এই অবস্থার কারণে জিয়াঙ্গাইকেই দোষী করা হয়। শিমু তখন ইয়ানকে বলে সে যেন নিজের হাতে চাবুক আঘাত করে জিয়াঙ্গাইকে শাস্তি দেয়। তখন সবার সামনে জিয়াঙ্গাইকে শাস্তি দেওয়া হচ্ছিল, আর ইয়ানকের চাবুকের আঘাত এতটাও সহজ ছিল না। জিয়াঙ্গাই প্রচন্ড ব্যথা পাচ্ছিল। এই শাস্তি তার ধারণার থেকেও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। আশেপাশের সব স্পিরিট গুলো বলছিল শিমু এতটা নির্দয় যে সে জিয়াঙ্গাইকেও ছাড়লো না, তাকেও মাফ করলো না। তখনই ভেতরে থেকে দুয়ানজু শিমুর নাম ধরে ডাকে। এটা দেখে শিমু ইয়ানকে শাস্তি চলমান রাখতে বলে, আর এরপর সে ভেতরে চলে যায়। এটা দেখে তো ইয়ানকে প্রচন্ড রেগে জিয়াঙ্গাইকে আবারও আঘাত করে। এই ক্ষত নিয়ে জিয়াঙ্গাই বাড়িতে ফিরে যায়। সেই ক্ষতগুলোর দিকে দেখে এবং বলতে থাকে, এবার থেকে দ্বিতীয়বার হলো, তোমার কারণে আমি আবারও শাস্তি পেলাম বহু বছর পর। মানে সে তার প্রেমিক বাইয়ের কথা বলছিল। এত সব কিছুর পরেও পরদিন সকালে জিয়াঙ্গাই আবারও শিমুর কাছে যায় কিছু ঔষধ এবং অ্যান্টিডোট নিয়ে, যেগুলো দুয়ানজুকে সুস্থ করতে সাহায্য করবে। যখন সে চলে যাচ্ছিল শিমু তাকে জিজ্ঞাসা করে সে কি বাইকে ঘৃণা করে। তখন সে বলে হ্যাঁ। শিমু তাকে আরো ভালোভাবে ভেবে দেখতে বলে, কারণ সে তো বাইকে ভালোবাসতো। এটা শুনে জিয়াঙ্গাই এখন উল্টো তাকেই বলে তাহলে সে কেন দুয়ানজুকে একসেপ্ট করছে না। তাকে সে দিনরাত সেবা করছে, তাকে বারবার প্রোটেক্ট করছে, তার জন্য রাজ্যের কাজগুলোকেও ফেলে রেখেছে, কিন্তু তারপরেও সে তাকে একসেপ্ট করছে না। কিন্তু কেন? এসব কিছু বলেই সে ওখানে থেকে চলে যায়। এরপরে শিমুর মন অনেক খারাপ হয়ে যায়। সে আসলে ভাবছিল দুয়ানজু একটা মানুষ যার সঙ্গে সে সারা জীবন কাটাতে পারবে না। চোখের পলকেই তাদের ভালোবাসার দিনগুলো শেষ হয়ে যাবে, কিন্তু এরপরে হয়তো তাকে অসহ্য যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। সারা জীবন দুয়ানজুকে তার মনে রাখতে হবে যে ভালোবাসার মানুষকে সে বেশি দিন কাছেই রাখতে পারবে না, সেটা শুরু করার কি প্রয়োজন। এসব কিছুই যখনই ভাবছিল তখনই দুয়ানজু ঠিক হয়ে যায়। সে দৌড়ে তার কাছে যায়। দুয়ানজুর জ্ঞান ফিরে আসে আর সে অনেক বেশি খুশি হয়ে যায়, তাকে জড়িয়ে ধরে। দুয়ানজু এখন তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি জানি তুমি কি ভয় পাও। তুমি এটাই ভয় পাও যে আমার বয়স হয়ে যাবে, আমি বুড়ো হয়ে যাব, তখন আমি মারা যাব। কিন্তু বিশ্বাস করো, ছোট্ট এই জীবনটাতে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসা দিতে চাই। আমরা ভ্রমের দুনিয়াতে যে জীবন কাটিয়েছিলাম সেখানে দেখেই আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। এটা শোনা মাত্রই শিমু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ শিমু মনে করেছিল ভ্রমের দুনিয়াতে সে শুধুমাত্র একাই এসব কিছু দেখেছে, কিন্তু দুয়ানজু আসলে এই সব কিছু মনে রেখেছে। এটা জানা মাত্রই সে ওই ভ্রমের দুনিয়ার সমস্ত স্মৃতিগুলো মুছে দিতে থাকে, কিন্তু দুয়ানজু তাকে বারবার বারণ করছিল স্মৃতি মুছে ফেলতে। কিন্তু শিমু তার ভেতরে থাকে ওই সবগুলো স্মৃতি মুছে ফেলে যেগুলো তারা ভ্রমের দুনিয়া দেখেছিল, আর বলতে থাকে তোমার এটা বলা উচিত হয়নি। দুয়ানজুর মুখ থেকে রক্ত বেরোয় আর সে বলে আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। শিমুর যদিও প্রচন্ড কষ্ট হচ্ছিল, তারপর সে নিজের বুকে পাথর রেখে সে ওখানে থেকে চলে যায়। এদিকে ইয়ানকে দেখতে পায়। সে বারবার শিমুকে কল্পনা করছিল। শিমুর প্রতি তার যতটা ভালোবাসা ছিল, এখন দিন দিন যেন তার প্রতি তার রাগ ততটাই বেড়ে যাচ্ছিল। অন্যদিকে দুয়ানজুর যখন জ্ঞান ফিরে আসে, শিমু তার কেয়ার করে, তাকে ওষুধ খাওয়ায়, তার মুখ মুছে দেয়। দুয়ানজু এখন তাকে বলে যে সে ওখানে যাওয়ার পরে কি কি ভ্রম দেখেছিল। তার ছোটবেলা থেকে যতগুলো কষ্টের স্মৃতি ছিল সেই সবকিছু তার সামনে এসেছিল আর তাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। শিমু এই সবকিছু শুনে তার সেবা করে। কিছুদিন পরে দুয়ানজু যখন পুরোপুরি সুস্থ হয়ে যায়, জিয়াঙ্গাই তার সঙ্গে দেখা করতে আসে। সে তার জন্য কিছু গিফট নিয়ে এসেছিল, আর একই সঙ্গে সে দুয়ানজু এর মনের আশাটাও পূরণ করতে চায়। দুয়ানজু শিমুর সম্পর্কে জানতে চেয়েছিল। এখন সে তার সঙ্গে বসে শিমুর অতীতের গল্প বলতে থাকে। সে তাকে জানায় শিমুর বাবা ছিল এই রাজ্যের একজন স্পিরিট। তিনি মানুষের দুনিয়ায় গিয়ে একটা মহিলাকে ভালোবেসে ফেলেছিলেন। শিমুর জন্ম যদিও স্পিরিট ল্যান্ডেই হয়েছিল, কিন্তু কিছুটা বড় হওয়ার পরে তার বাবা মা পৃথিবীতে চলে যায়। শিমু সেখানে আসব মানুষদের বাচ্চাদের মতোই অনেক আনন্দেই দিন কাটাচ্ছিল। তার কোনো চিন্তা ছিল না, সে অনেক ভালো ছিল। সে এবং তার বাবা মা তারা সবাই অনেক সুখী ছিল এবং সুখী পরিবার ছিল। এভাবেই পৃথিবীতে তাদের দিন কাটতে থাকে। কিন্তু শিমুর মা যেহেতু মানুষ ছিল, সেজন্য তিনি বয়স বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিকভাবেই মারা যান। সেই দিন শিমুর অনেক মন খারাপ ছিল। তার বাবা তাকে সান্ত্বনা দিয়েছিল, আর এরপরে শিমু এবং তার বাবা স্পিরিট ল্যান্ডে ফিরে এসেছিল।
একদিন যখন শিমুর বাবাও মারা যায় সেই দিন শিমুর মন অনেক খারাপ ছিল। তারপর থেকে সে অনেক উদাসীন থাকতো। কিন্তু স্পিরিট ল্যান্ডে তখন আর কোনো রাজা ছিল না। শিমুর বাবা যেহেতু স্পিরিট ল্যান্ডের রাজা ছিলেন তাই তিনি মারা যাওয়ার পরে সেই জায়গাটা খালি হয়ে যায়। আর স্পিরিট ল্যান্ডের সবাই এই জায়গা দখল করার জন্য জাদুর লাঠির যে স্পিরিট ল্যাটার্ন আছে সেটার পেছনে পড়ে যায়। অনেক স্পিরিটেরা এটার পেছনে পড়েছিল, কিন্তু শিমু তখন আসে। সে ওখানে থাকা অনেকজন স্পিরিটদেরকে মেরে ফেলে। সে নিজে তাদের সঙ্গে লড়াই করে অনেক বেশি আহতও হয়ে যায়। সবার সঙ্গে লড়াই করে তার অবস্থা যখন অনেক বেশি খারাপ হয়ে যায়, তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, তখন সেই স্পিরিট ল্যাটার্ন নিজে থেকেই তার কাছে আসে। এই ল্যাটার্ন তার শরীরের রক্ত গ্রহণ করে আর এরপরে তাকে একসেপ্ট করে নেয় মাস্টার হিসেবে। তারপরে সেই স্পিরিট ল্যাটার্ন থেকে শিমু অসীম শক্তি লাভ করে এবং সে হয়ে যায় এই ভয়েড ল্যান্ডের রানী। সে ছিল হাজারো বছরের মধ্যে সব থেকে শক্তিশালী একজন রানী, যাকে সব স্পিরিটরা মান্য করে এবং ভয় করে চলে। যখন থেকে শিমু এই রাজ্যের আসনে বসেছিল তখন থেকে সে একদম পুরোপুরি বদলে যায়। আগে তার মন যতটা নরম এবং চঞ্চল ছিল, রানী হওয়ার পরে তার মন পুরোপুরি বদলে যায়। সে নিজেকে একদম কঠোর মনের স্পিরিট বানিয়ে ফেলে। আর এত বছরে তাকে দেখে সবাই মনে করেছে তার কাছে হয়তো সবকিছুই আছে, পাওয়ার, ধন, সম্পদ, সবকিছুই। এই স্পিরিট ল্যান্ডের কেউই আসলে তার জন্য কখনোই কিছু ভাবেনি। আর আমিও যেটুকু তার জন্য করতে পারি সেটাও আসলে তার জন্য অনেক কম। আসলে এত দায়িত্বের বোঝ তাকে এমনটা বানিয়ে দিয়েছে। দুয়ানজো এখন বুঝতে পারে বিষয়টা, কিন্তু সে বলে সে উপরে থেকে এতটা কঠোর হলেও সে অনেক ভালো একটা মেয়ে আর সে অনেক বেশি চঞ্চল, কারণ আমি তাকে ভালোভাবে বুঝতে পেরেছি। তবে তাকে কেন সবাই 100 বছরের মধ্যে স্পেশাল বলে? জিয়ানাই বলে তাকে 100 বছরের মধ্যে এজন্যই স্পেশাল বলা হয় কারণ সে যে স্পিরিট লেটেন অর্জন করেছে সেটাকে আজ পর্যন্ত কোনো স্পিরিট এত সহজে অর্জন করতে পারেনি। তার জন্য শত শত স্পিরিট প্রাণ দিয়েছে, লড়াই করেছে, কিন্তু কেউ এত সহজে তাকে অর্জন করতে পারেনি। অথচ সেই জাদুর লাঠি নিজে থেকেই শিমুকে একসেপ্ট করেছে এবং তাকে মাস্টার হিসেবে শক্তি দিয়েছে। এই জন্যই মূলত সবাই তাকে স্পেশাল বলে থাকে। দুয়ানজো এখন জিয়ানাইকে এই সবকিছু বলার জন্য অনেক ধন্যবাদ জানায় আর এরপর সে শিমুর সঙ্গে গিয়ে দেখা করে। শিমু তখন তাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যায়। এটা ছিল এই ভয়েড ল্যান্ডের কবরস্থান। যেসব স্পিরিটেরা মারা যায় তাদের স্মৃতিতে এখানে কবর তৈরি করা হয়। শিমু তাকে ওই কবরগুলো দেখাচ্ছিল আর বলছিল এই কবরে যারা শুয়ে আছে তারা একসময় আমার প্রেমিক ছিল। একসময় তাদেরকে আমি অনেক ভালোবেসেছিলাম। তাদের কেউ একজন আমার সঙ্গে 20 বছর, 50 বছর অথবা 100 বছর পর্যন্ত ছিল, কিন্তু তাদের মধ্যে কারোর নাম এখন আর আমার মনে নেই। কারো প্রতি এখন আর আমি ভালোবাসা অনুভব করি না। তাদের মধ্যে কেউ কেউ মানুষও ছিল। তোমাকে আমি আজকে এগুলো এজন্যই দেখাতে নিয়ে এসেছি কারণ আমি তোমাকে বোঝাতে চাই তুমি হয়তো এখন আমাকে ভালোবাসো, কিন্তু একদিন সেই সময়টাও চলে আসবে যখন আমি তোমার নাম, গন্ধ সবকিছু ভুলে যাব। এমনকি তোমার চেহারা কেমন দেখতে, তোমার প্রতি ফিলিংস, কোনো কিছুই আমার মনে থাকবে না। তাহলে এই সম্পর্ককে আগানোর কি মনে হয় বলো? আমি চাই তুমি পৃথিবীতে ফিরে যাও, সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করো, অন্য কাউকে ভালোবাসো এবং সুখে শান্তিতে একটা সংসার তৈরি করো। তুমি আর আমার সঙ্গে থেকো না। এসব কিছু বলেই সে ওখানে থেকে চলে যায়। তার এই কথা শুনে দুয়ানজো এবার অনেক বেশি কষ্ট পায় আর মনে মনে ভাবতে থাকে শিমুকে সে যতটা কঠোর হৃদয়ের মনে করেছিল সে তার থেকেও বেশি কঠোর। দূর থেকে ইয়ানকে এবং জিয়ানাই এই সব কিছু দেখছিল। জিয়ানাই এখন ইয়ানকে বলে, নাও এবার তোমার পথের কাটা দূর হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ফাইনালি এবার দুয়ানজো সত্যি সত্যি পৃথিবীতে ফিরে যাবে। তুমি তো এবার খুশি তাই না? বলে সে এমনিতেও সামান্য একটা মানুষ, তাকে সে রিজেক্ট করেই দিত। কিন্তু জিয়ানাই তাকে খোঁচা মেরে বলে, তুমি 300 বছরের শিমুকে যেটুকু বুঝতে পারোনি সে সামান্য মানুষে এই কয়েক বছরে শিমুকে অনেক ভালোভাবে বুঝতে পেরেছে আর এজন্যই শিমু তাকে ভালোবেসে ফেলেছে। ইয়ানকেও তখন থেমে থাকে না, তখন সেও তাকে বাইকে নিয়ে খোঁড়া দিতে থাকে যে বাই এত কিছু করার পরেও সে এখনো বাইকে ভালোবাসে। এইসব বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া এবং তর্কাতর্কি শুরু হয়ে যায়। এদিকে শিমু বাড়িতে ফিরে গিয়ে সেই কাঠের শেয়ালটা হাতে নিয়ে ভাবছিল আজ পর্যন্ত মনে হয় কেউ তাকে এতটা ভালোবাসেনি যতটা দুয়ানজো তাকে ভালোবেসেছে। এই পৃথিবীতে দুয়ানজোর মতো কেউ তাকে বোঝে না। আজকে প্রথমবারের মতো তার ইচ্ছে হচ্ছিল মানুষ হয়ে জন্মাতে। সে যদি মানুষ হতো তাহলে সে দুয়ানজোকে বিয়ে করত এবং তার সাথে হয়তো সুখে শান্তিতে থাকতে পারত। এসব কিছু ভেবেই তার মন অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে ইয়ানকে দেখি, যে মেয়েটি জেলখানা দেখাশোনা করে অর্থাৎ ইয়ান, সে ওই মেয়েকে বলে জেলখানায় জিয়ানাইয়ের প্রেমিক বাই সে অনেক শক্তিশালী, যদি সে ওখানে থেকে বের হতে পারে তাহলে সে ভবিষ্যতে শিমুর জন্য বিপজ্জনক হতে পারে। তাই ইয়ান যেন তার উপরে নজর রাখে, সে যেন কিছুতেই ওখানে থেকে বের হতে না পারে। তখন ইয়ান তার হুকুম পালন করে। পরদিন জিয়ানাই শিমুর সঙ্গে গিয়ে দেখা করে। সে তাকে বলে দুয়ানজো এখানে থেকে চলে গিয়েছে। সে দুয়ানজোর সাথে এত খারাপ ব্যবহার না করলেও পারত। ছেলেটা হয়তো মনে অনেক কষ্ট পেয়েছে আর সে যাওয়ার আগে তার জন্য গিফট রেখে গিয়েছে। এটা বলেই সে ওখানে থেকে চলে গেলে শিমু দেখতে পায় দুয়ানজো
তার জন্য গিফট হিসেবে এই পুরো হোয়াইট ল্যান্ডের একটা ম্যাপ এঁকেছিল, যেখানে হোয়াইট ল্যান্ডের প্রত্যেকটা জায়গা অনেক ডিটেলসে আঁকা ছিল। এই গিফট তার অনেক বেশি পছন্দ হয় আর সে ওটা যত্ন করে রেখে দেয়। এদিকে দুয়ানশুকে দেখতে পাই, সে এখন পৃথিবীতে চলে গিয়েছিল এবং তার বন্ধুদের সঙ্গে দেখা করেছিল। তারা সবাই মিলে এখন নান্দু শহরে ফিরে যাবে। এখন আবার হোয়াইট ল্যান্ডের দৃশ্য দেখানো হয়। হোয়াইট ভ্যালিতে কিছু স্পিরিটেরা ঢুকেছিল, তখনই তাদের উপর অনেক পাওয়ারফুল একটা স্পিরিট অ্যাটাক করে দেয়। জিয়াংআই এবং তার লোকেরা যখন সেখানে যায় তখন আশেপাশে কিছু একটা বুঝতে পেরে জিয়াংআই যখন গুহার ভেতরে প্রবেশ করে তখন দেখতে পায় এটা তার প্রেমিক বাই, কিন্তু তাকে ধরার আগেই বাই সেখানে থেকে কোথাও পালিয়ে যায়। পরদিন রাজসভায় শিমুকে এই বিষয়ে জানানো হয়। বাইয়ের কথা শুনে সেখানে থাকা সব স্পিরিটেরা ভয় পেয়ে যায়, কারণ তারা জানতো বাই কতটা পাওয়ারফুল। শিমু এখন এই বিষয়টা ইয়ানকে এবং জিয়াংআইকে সামলাতে বলে। এখন পৃথিবীর সিন দেখানো হয়, দুয়ানশু এবং ফেংকে দেখানো হয়। তারা সবাই এখন নান্দু শহরের রাজসভায় উপস্থিত ছিল। রাজা অনেক বেশি খুশি ছিলেন, কারণ 30 বছরে এই প্রথম তারা একসঙ্গে 3-4টা রাজ্য জয় করে ফেলেছে। এই সব কিছুর পেছনে যারা যারা সহযোগিতা করেছিল রাজা তাদের সবাইকে পুরস্কৃত করেন। তিনি ফেংকেও পুরস্কৃত করেন, শুধুমাত্র দুয়ানজুকে তার একটা ভুলের জন্য সেনাপতি থেকে তাকে কোর্টের কাউন্সিলর বানিয়ে দেওয়া হয়। মানে সবার প্রমোশন হয় আর তার ডিমোশন হয়। এদিকে ইয়ান নামের সেই মেয়েটিকে দেখি, সে জেলখানায় থাকা অনেকগুলো স্পিরিটদেরকে ধরে নিয়ে এসেছিল, তাদেরকে কন্ট্রোল করছিল এবং তাদের সমস্ত পাওয়ার কেড়ে নিচ্ছিল। কিন্তু যখনই সে বাই নামের ওই স্পিরিটের পাওয়ার নিতে যায় তখন সে এটা পারে না, বরং বাই তার ফাঁদ থেকে বেরিয়ে তাকে আঘাত করতে যায়। তখনই সে নিজের হিপনোটাইজ টেকনিকের মাধ্যমে বাইকে কিছুটা কন্ট্রোল করে ফেলে। সে এখন বুঝতে পারে বাই আসলেই এতটা পাওয়ারফুল যে কিনা শিমুকে টক্কর দিতে পারে। তাই সে যদি এই বাইকে পুরোপুরি কন্ট্রোল করা শিখে যায় তাহলে সে তার মাধ্যমে ওই শিমুকে হারাতে পারবে। এই জন্য সে এখন বাইকে কন্ট্রোল করা শুরু করে। অন্যদিকে দুয়ানজু এখন তার বাড়িতে ফিরে যায়। এটা ছিল দুয়ান মেনশন। এখন থেকে সে তার সঙ্গে চেনকেও রাখার সিদ্ধান্ত নেয়। তার বোনের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়। সেখানে আমরা দুয়ানের বাবাকেও দেখতে পাই। তিনি আপাতত দুয়ানকে যুদ্ধে যেতে বারণ করেন, কারণ সে অলরেডি অনেক বেশি আহত, সে যেন রেস্ট নেয়। কিছুদিন রেস্ট নেওয়ার পরে দুয়ানজু যখন একটু সুস্থ হয় তখন সে তার বাবার সঙ্গে দেখা করতে আসে এবং যুদ্ধে যেতে চায়। তখন তার বাবা বলে সে যেন কয়েক বছরের জন্য এখানেই থেকে যায়। তার বাবা তার জন্য কিছু মেয়ে দেখেছে, মেয়ের শান্তি করে বাচ্চা কাচ্চা নিয়ে নেয়। তার বাবা তাকে বেশ কিছু মেয়েদের ছবি এবং ডিটেলস বলে, কিন্তু দুয়ানজু বলে সে তাদের কাউকে বিয়ে করতে চায় না। তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে তার কি কোনো মেয়েকে পছন্দ আছে। দুয়ানজু যখন জানায় তার পছন্দ আছে, তার বাবা বলে ঠিক আছে, আমার পছন্দের একটা মেয়েকে বিয়ে করো, তাকে রানী বানাবে, আর যেই মেয়েকে তুমি পছন্দ করো তাকে তুমি তোমার রক্ষিতা করে রেখে দিতে পারবে। কিন্তু দুয়ানজু বলে যে সে কোনো বিয়েই করতে চায় না। মাহিরি তার বোনও যখন তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে তখন দুয়ানজু জানায় সে যাকে পছন্দ করে সে আসলে এই দুনিয়ার না, তার ভাই বিয়ে করবে না। এটা শুনে তার মন খারাপ হয়ে যায়। অন্যদিকে বাই নামের সেই স্পিরিট এখন হোয়াইটল্যান্ডে বেশ সমস্যা সৃষ্টি করেছিল। শিমু এটা দেখে ফেলেছিল, কিন্তু বাই সেখানে থেকে পালিয়ে যায়। শিমু এখন ইয়ানকে জিজ্ঞাসা করে আমাদের হোয়াইটল্যান্ডে পাপেট স্পেল কে ব্যবহার করছে। এটা তারই কাজ হবে, কারণ বাই এখন পাপেটে পরিণত হয়েছে। এটা শোনা মাত্রই ইয়ানকে বুঝে যায় যে এটা আসলে কার কাজ। সঙ্গে সঙ্গে সে ইয়ান নামের সেই মেয়েটিকে ধরে ফেলে, তার গলা চিপে ধরে আর তাকে বলে সে কেন বাইকে ব্যবহার করে হোয়াইটল্যান্ডে অশান্তি সৃষ্টি করছে। মেয়েটি যখন তাকে জানায় সে কিভাবে জেলখানার চোখকে ধোঁকা দিয়ে ভয়ের ভেতরে প্রবেশ করেছিল এবং বাইকে তার কন্ট্রোলে নিয়ে নিয়েছিল, এখন সে তার পুরোপুরি পাপেটে পরিণত হয়ে গিয়েছে। আর সে এটা শুধুমাত্র ইয়ানকের জন্যই করেছে, কারণ সে মনে করে একমাত্র ইয়ানকে এই হোয়াইটল্যান্ডের রাজা হওয়ার যোগ্য, ওই শিমু নয়। যেহেতু বাই একমাত্র তার সঙ্গে টক্কর দিতে পারবে তাই সে বাইকে নিজে পাপেট করেছে। এখন সে বাইয়ের মাধ্যমে শিমুকে মেরে ফেলবে আর ইয়ানকে হয়ে যাবে এই রাজ্যের রাজা। তার এই কথা শুনে তো সে আরো বেশি রেগে যায়, তার গলা চেপে ধরে আর তাকে বলে যদি সে আর একবার শিমুকে মারার চিন্তা ভাবনা করে তাহলে সে এখনই তাকে মেরে ফেলবে। মেয়েটি তখন হাসতে হাসতে বলে ঠিক আছে, আমাকে মেরে ফেলো। আমাকে মেরে ফেললে ওই বাই ইয়ান সারা জীবন পাপেট হয়ে থেকে যাবে, তাকে শুধুমাত্র আমি কন্ট্রোল করতে পারি। আমি মারা গেলে সে শিমুকে মেরে ফেলবে। এটা শুনে ইয়ানকে চুপ হয়ে যায় আর তার কথাগুলো শুনতে থাকে। সেই মেয়েটি এখন তার কাছে গিয়ে তাকে বলতে থাকে ওই বাইয়ের মাধ্যমে সে শিমুকে মেরে ফেলবে, তার সমস্ত পাওয়ার সে অ্যাবজর্ব করে নেবে। এরপরে সে ইয়ানকে এই হোয়াইটল্যান্ডের রাজা বানিয়ে দেবে এবং সে হবে তার রানী। ইয়ানকে যখন বুঝতে পারে এই মেয়েটি আসলে তাকে পেতে চায় তখন সে তার কথায় রাজি হয়ে যায়। পরদিন জিয়াংআই রাজসভায় এসে সবাইকে ছুটি দিয়ে দেয়, কারণ শিমু তাদেরকে 3 দিনের ছুটি দিয়েছে। এটা জানার পরে ইয়ান নামের সেই মেয়েটি জিয়াংআইয়ের সঙ্গে কথায় কথায় তাকে জিজ্ঞাসা করে শিমুর কি হয়েছে, সে কেন 3 দিনের ছুটি দিয়েছে। জিয়াংআই বলে তার শরীর নাকি একটু দুর্বল লাগছে, হয়তো সেদিন বাইয়ের সঙ্গে লড়াই করার কারণে সে একটু দুর্বল ফিল করছে। এটা শুনেই তো ইয়ান একটা সুযোগ পেয়ে যায়। এদিকে শিমুকে দেখি সে দুর্বল ছিল এবং নিজেকে পাওয়ারফুল করছিল। তখনই বাই সাংচিং নামের সেই স্পিরিট তার উপরে অ্যাটাক করে দিলে সে তার রাজসভায় চলে যায়। সেখানে চারিদিকে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়। বাই তাকে মারার চেষ্টা করে, কিন্তু শিমু তাকে আঘাত করলে সে ওখানে থেকে বেরিয়ে যায় আর পেছনে থেকে বাই তাকে একটা শেকল দিয়ে বেঁধে ফেলে। তখনই ইয়ান নামের সেই মেয়েটি এই সুযোগ বুঝে তার সামনে চলে আসে। সে এখন শিমুর ভেতরে থাকা পাওয়ার গুলো শোষণ করতে
শুরু করে। শিমু প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছিল। ভাই তাকে সেকন দিয়ে বেঁধে রেখেছিল এবং সেই মেয়ে অনবরত তার পাওয়ার শুষিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে আর তার পাওয়ার নিতে পারে না, বরং উল্টো শিমু তার পাওয়ার নিতে শুরু করে এবং তাদের সবাইকে আঘাত করে ফেলে দেয়। ইয়ান তখন সেখান থেকে পালানোর চেষ্টা করলেন। জিয়ানাই সেখানে চলে আসে। সে বাই এবং ইয়ানের সঙ্গে লড়াই করছিল। তখনই সেখানে আবার ইয়ানকে এসে সেই ইয়ান নামের মেয়েকে মেরে ফেলে। ইয়ানকে তাকে মেরে ফেলবে সে এটা বিশ্বাসও করতে পারেনি। সে এখন মারা যাচ্ছিল আর তাকে বলছিল, একদিন তুমিও এভাবেই তোমার ভালোবাসার মানুষের হাতে মরবে। এটা বলেই সে মারা যায়। এদিকে জিয়াঙ্গাই এখন বাইকে জেগে উঠতে বলছিল। বাই তখন কিছুটা নিজের কন্ট্রোলে আসতে শুরু করেছে। এমন সময় ইয়ানকে তাকে মারতে গেলে জিয়াঙ্গাই সামনে চলে আসে, যার ফলে সে আঘাতপ্রাপ্ত হয়ে যায়। আর এই সময় বাই পুরোপুরি জ্ঞানে চলে আসে। শিমু তখন ইয়ানকে সরিয়ে বলে, আমি কি তোমাকে বলেছিলাম তাকে মারতে? এই বিষয়টা আমি ডিল করব। এটা বলে সে তাদেরকে নিয়ে ওখানে থেকে চলে যায়। পরদিন রাজসভায় সব স্পিরিটের রানীর কাছে বিচার দেয় আর বলে, ওই বাই তাদের অনেকজন স্পিরিটকে মেরে ফেলেছে, সে তাকে কি শাস্তি দেবে, তার কি ব্যবস্থা নেবে। শিমু জানায়, তার জন্য আমার অন্য প্ল্যান আছে। এটা বলেই সে কোর্ট মুলতবি করে দেয়। সেদিন রাতে ইয়ানকে তার সঙ্গে দেখা করতে আসে আর বাই সাংজিং এর ব্যাপারে তার সঙ্গে কথা বলে। সে তাকে বলে ওই বাইকে কেন এখনো বাঁচিয়ে রেখেছে, তাকে মেরে ফেলা উচিত, কারণ ভবিষ্যতে শিমুর জন্য সে অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে। শিমু বলে, এই 300 বছরে তাকে আমি জেলখানায় আটকে রেখেছিলাম, সেটা তাকে মারতে পারেনি, তাই আমি ভাবছি তাকে অন্য একটা জায়গায় আটকে রাখবো। এতদিনে তো কত মানুষ আমাকে মারতে চেয়েছে, তাই বলে কি সবাইকে মেরে ফেলবো? ইয়ানকে এখানে থেকে বারবার বোঝানোর পরেও শিমু তার কথা শোনে না। এজন্য ইয়ানকে একটু রাগ করেই সেখানে থেকে চলে যায়। এবার শিমু জিয়ানা এর সঙ্গে গিয়ে দেখা করে। সে আহত ছিল। কিছুটা সুস্থ হওয়ার পরে সে তাকে জিজ্ঞাসা করে, পূর্বে তো বাইসাংজিং তাকে জেলে বন্দি করে তার উপরে অনেক টর্চার করেছিল, তাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল, কিন্তু তারপরে সে কেন গতকালকে বাইকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বাজি রাখলো? জিয়ানাই বলে, সে আমার সঙ্গে পূর্বে যা করেছিল সেজন্য তাকে আমার ঘৃণা করা উচিত ছিল। এই 300 বছরে আমি বারবার তাকে ভোলার চেষ্টা করেছি, কিন্তু আমি তাকে ভুলতে পারিনি, আর আজকে তার মৃত্যু হবে ভেবে আমি তাকে না বাঁচিয়ে পারিনি। শিমু বুঝে যায় যে সে এখনো বাইকে ভালোবাসে, এজন্য সে তাকে রেস্ট নিতে বলে ওখানে থেকে চলে যায়। এসব কিছুর পরে রাতে শিমু তার সেই বন্ধুকে বলে কিছুদিন পরে সে নান্দু শহরে যাবে। এটা শুনে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দুয়ানজুকে দেখি, সে এখন চেংকে নিয়ে তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। তাকে দেখে তো তার মা অনেক বেশি খুশি হয়ে যায়। একই সাথে চেংকে সে নিজের ছেলে হিসেবে মেনে নেয়। এখন থেকে চেংকে তার কাছেই থাকতে বলে। তার মায়ের এই ভালোবাসা চেংয়ের অনেক ভালো লাগে। যেই সময় দুয়ানজুর পাশে তার মাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময় তার মা তার পাশে থাকতে পারেননি। এজন্য তিনি দুয়ানজুর কাছে অনেক বেশি অপরাধী ফিল করছিলেন, কিন্তু দুয়ানজু তার মাকে মাফ করে দিয়েছিল। সে এখন চেংকে বলে যখনই তার মন খারাপ হবে অথবা তার মায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছে করবে তখনই যেন সে এখানে আসে। এদিকে হোয়াইটল্যান্ডে অনেক সুন্দর একটা আয়োজন দেখা যায়, যেটা ইয়ানকি করেছিল। শিমুকে ইমপ্রেস করার জন্য সে অনেক সুন্দর একটা আয়োজন করেছিল। মানুষদের দুনিয়ার মতো আতশবাজির ব্যবস্থা করেছিল, কারণ শিমু এগুলো পছন্দ করত। কিছুক্ষণের জন্য শিমুর অনেক ভালো লাগে। এগুলো দেখে সে অনেক বেশি খুশি হয় এবং ইয়ানকে ধন্যবাদ জানায়। তখন ইয়ানকে তাকে নিজের মনের কথা বলে এবং খুবই মূল্যবান একটা হেয়ারপিন দিয়ে তাকে প্রপোজ করে। সে সারা জীবন তার সঙ্গে থাকতে চায়, কিন্তু শিমু এক মুহূর্তেই তাকে রিজেক্ট করে দেয়। সে তাকে বলে সে হচ্ছে তার সব থেকে বিশ্বস্ত একটা মানুষ, সে শুধু তাকে রাইট হ্যান্ড হিসেবেই পছন্দ করে এসেছে, তাদের মধ্যে এই সব কিছু হওয়া সম্ভব না। এটা শুনে তো সে অনেক বেশি রেগে যায় আর তার সঙ্গে তর্ক করতে শুরু করে যে সে 300 বছর থেকে তাকে ভালোবেসে এসেছে এবং বিশ্বস্ততার সঙ্গে সব কাজ করেছে, তাকে সম্মান করেছে, তার কি এইটুকু প্রাপ্য নয়? শিমু শুধু রেগে তাকে বলে, তুমি আজকে যেটা করেছো আমি মনে করবো সেটা আমি ভুলে গিয়েছি, এরপরে আর এমনটা কখনো করবে না। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। তখন ইয়ানকের রাগ এত বেশি হয়ে যায় যে আশেপাশের সবকিছু সে ধ্বংস করে ফেলে। এরপর সিনে দেখানো হয় ফেঙি শিমুর জন্য পৃথিবীতে অনেকক্ষণ থেকে ওয়েট করছিল, কারণ বহু বছর থেকে সে শিমুকে সামনাসামনি দেখেনি। তখনই শিমু সেখানে চলে এলে সে অনেক নার্ভাস হয়ে যায় আর শিমুকে বলে, আমি কি একবার তোমার হাত ধরতে পারি? শিমু তাকে বলে, তুমি এমন ভাব করছো যেন আমাকে কখনোই দেখোনি। আসলে ফেঙি নামের এই ছেলেটি ছিল তার আত্মীয়, মানে সম্পর্কে তার কাজিন ছিল। শিমু একটা কাজের জন্য এই পৃথিবীতে এসেছিল। এখানে আমরা ফেঙির সহকর্মী জিজি নামের একটা মেয়েকেও দেখি। অনেক রাত হয়েছিল জন্য সে জোরপূর্বক ফেঙিকে ঘুমোতে নিয়ে চলে যায়। এরপরে সে শিমুকেও বলে, অনেক রাত হয়েছে, আপনি আমার সঙ্গে ঘুমোতে আসুন। মেয়েটির এমন আচরণে শিমুর হাসি পায়। পরদিন সকালে দুয়ানজু তার বোনকে গাড়িতে করে একটা রেস্টুরেন্টে রেখে আসতে যাচ্ছিল। সেখানে তার বোন তাকে জিজ্ঞাসা করে তার আসলে কেমন মেয়ে পছন্দ।
দুয়ানশু তাকে বলে আমার এমন মেয়ে পছন্দ যে এই পৃথিবীরই না। এটা শুনে তো তার বোন অনেক অবাক হয়ে যায়। এরপরে তারা ওই রেস্টুরেন্টে পৌঁছালে সে তার বোনকে ওখানে নামিয়ে দেয় আর বাহিরে ওয়েট করতে থাকে। আমরা দেখতে পাই শিমু এবং ফেংই সেই রেস্টুরেন্টেই এসেছিল এবং বসে আলোচনা করছিল। শিমু তাকে জেলখানা থেকে নিয়ে আসা সেই ক্যান্ডেলটা দেখায় যেটা এখনো নিভেনি, আর এটার ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য এবং এই সমস্যাটা সলভ করার জন্য সে পৃথিবীতে এসেছে। অন্যদিকে দুয়ানশুকে দেখি সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শিমুর কথাই ভাবছিল। তখনই সেখানে একটা মেয়েকে দেখে সে শিমু মনে করে, কিন্তু তারপরে দেখতে পাই এটা আসলে শিমু ছিল না। তখন সে আবারও শিমুর কথা ভাবতে ভাবতে ওখানে থেকে চলে যায়, কিন্তু তখনই তার পেছনে থেকে আসলেই শিমু বেরিয়ে আসে। দুয়ানশু তাকে দেখতে তো পায় না আর শিমুও তাকে দেখে না, তবে শিমু এখানে দুয়ানশুর কথাই ভাবছিল আর বৃষ্টিকে অনুভব করে বৃষ্টির দিনে তাদের দুজনের কাটানো মুহূর্তগুলো মনে করছিল। এভাবে তারা দুজনে এতটা কাছাকাছি থেকেও তাদের দুজনের দেখা হয় না। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর নেক্সট এপিসোডে আসা পর্যন্ত সবাই ভালো থেকো।